মাদ্রাসা সালাফিয়া দারুল হাদিস সুগরডাঙ্গাপাড়ার এমডি নূর আলী সাহেব উনি বিদায় নিলেন। শোকের ছায়া নামল গোটা সুগরবাসীর অন্তরে। চোখের পানিতে ভরপুর মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ, সেক্রেটারি এহসান সাহেবের সমস্ত কমিটি, স্নেহের ছাত্রদের। তাই উনি দীর্ঘ ২১ বছর ধরে এই সুগো-রঘুনাথপুর ডাঙ্গাপাড়ার মাদ্রাসাকে নিজের ছেলের মতো আঁকড়ে রেখেছিলেন। শোনা গেছে ২০০৫-এ উনি ঢুকেছিলেন এই মাদ্রাসায়। সুখে দুঃখে দিন কাটিয়েছেন এই মাদ্রাসাতে। কখনো খাবারের কষ্ট, কখনো থাকার কষ্ট, বিভিন্ন রকম কষ্টকে সামনে রেখে উনি পাড়িয়ে দিয়েছেন এই ২১টি বছর। তাই আজ সম্মানের সাথে বিদায় দিলেন সেক্রেটারি এহসান সাহেব এবং মাদ্রাসার কমিটি, শিক্ষকবৃন্দ ও স্নেহের ছাত্ররা। ওনার এই ২১ বছর যে মাদ্রাসায় কাটিয়েছেন, কোনো শিক্ষক এবং কোনো কমিটি কারোর সাথে ব্যবহার খারাপ করেনি। তাই সম্মানের সাথে বিদায় দিলেন সুগর মাদ্রাসা। কিছু তোহফা হিসেবে দিলেন ওনার হাতে এবং সম্মানের সাথে গাড়ি করে বিদায় দিলেন সুগর রঘুনাথপুর মাদ্রাসা। বিস্তারিত দেখব আমরা ভিডিওর মাধ্যমে। সালামত সাহেবের কাছ থেকে বেশ কিছু কথা শুনলাম। এখন এই নিয়েই কিছু কথা আলোচনা করবেন আমাদের মাদ্রাসারই সদস্য আইনুল হক সাহেব। আপনি আসুন। আসসালামু আলাইকুম। মাদ্রাসার ছাত্ররা রেজাল্ট ভালোই করেছ, আরও ভালো করো, এই দোয়া আল্লাহর কাছে রাখবো। আর মৌলানা সাহেব দীর্ঘদিন ধরে আমাদের মাদ্রাসায় আছেন। আমি বলবো কমিটিদের মধ্যে আমি সব থেকে কম বয়সী ছেলে, তো অনেক উচ্চবাচ্য কথা বলে ফেলেছি। মৌলানা সাহেবের কাছে খাস করে আমি ক্ষমা চাইবো, কারণ আমি সব থেকে কম বয়সী ছেলে। আমার একটু উগ্র মেজাজ, অনেক সময় অনেক কিছু উচ্চবাক্য কথা বলে ফেলেছি। মাদ্রাসাকে ভালোবাসি বলে বলেছি, সব মাদ্রাসাকেই বলেছি। তাই মৌলানা সাহেবের কাছে আমি খাস করে আমি ক্ষমা চাইবো, কারণ আমি অনেক উচ্চ কথা বলে ফেলেছি। মৌলানা সাহেব আমাকে একটু ক্ষমা। আমরা বুঝতেই পারছি যে মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে অবশ্যই সদস্য তাদের ভূমিকা তাদেরকে রাখতে হবে, তাদের সদস্যদের ভূমিকা তাদের পালন করতে হবে। যদিও শিক্ষকরা তারা যথাসাধ্য দিন রাত পরিশ্রম করে শুধু এই মাদ্রাসার জন্য, তারপরেও সদস্য তাদের একটা দায়িত্ব থাকে, তাদেরও ভূমিকা আছে, অবশ্যই তারা পালন করবে। এবারে এক জায়গায় থাকতে গিয়ে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, সেই কথাগুলো উনি বললেন। এখন আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা আমি বলবো আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার শেখ ওয়াজিদ আলী সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া আলা আসসালামু আলা মান নাবিয়্যা বাদ। তালাবিল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আমি সর্বপ্রথম তোমাদের উদ্দেশ্যে দু কথা বলছি। তোমরা সবাই পড়াশোনা করতে এসছো, কেউ সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে, কেউ তারপরে সিরিয়াল অনুযায়ী হবে। তাতে কেউ যেন কোনো হীনমন্যতায় ভুগবে না, জানবে যে আমরা আবার চেষ্টা করলে পারবো। মানুষ চেষ্টার সমান বড়, ইচ্ছা করলে সে চেষ্টার মতো করতে পারে। মান জাদ্দা ওয়াজাদা, জিসনে কোশিশ কিয়া উসনে পা লিয়া। যে চেষ্টা করবে সেই পাবে। কাজেই তোমরা
প্রতিনিয়ত চেষ্টা করে যাবে যে আমি আরও কিছু শিখতে পারবো, যে আমি ফার্স্ট সেকেন্ড হবো এটা বড় কথা নয়, কিছু শিখবো, শেখার উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করবো, যে আমরা কিছু জ্ঞান অর্জন করব। যাই হোক, তোমরা দেন অ্যাগেন অ্যাগেন চেষ্টা করে যাবে, চালিয়ে যাবে, একদিন সফল কাম অবশ্যই হবে। আর মৌলানার উদ্দেশ্যে বলছি, মৌলানা দীর্ঘ 21 বছর আমাদের কাছে কাটিয়ে গেছেন। ওনার মতো সহমর্মী সহদর্দী মানুষ খুব কম হয়। উনি একটু তোমাদের কাছে একটা আইডিয়াল মানুষ, মানে আদর্শ শিক্ষক হিসাবে ওনাকে তোমরা মেনে নেবে এবং তোমরা পরবর্তীতে চেষ্টা করবে যে ওনার মতো যেন হতে পারি। আরও বড় হতে পারলে তাতে দুঃখ নাই, কিন্তু ওনার মতো হতে পারলে যে আমি অনেক বড় হয়েছি। তো ওনাকে খুব প্রশংসা করে মানে ছোট করব না। উনি একটা দরদি লোক, খুব দারিদ্রতার সাথে আমাদের সাথে কাটিয়েছেন, দুঃখে সুখে অনাহারে সব সময় আমাদের কাছে ছিলেন এবং আমাদের হৃদয়কে স্পর্শ করে গিয়েছেন, ছুঁয়ে গেছেন। ওনাকে বললে, মুখে বলতে গিয়ে সব কথা আমরা বলতে পারবো না। যাক, ওনার কাছে আমরা সামাজিকভাবে ক্ষমা চাইছি এবং পার্সোনালভাবে ক্ষমা তো ওনার কাছে চাইবই। যদি কিছু ভুল ত্রুটি আমাদের কর্মজীবনে হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা মূল্যবান কথা ওনাদের মুখ থেকে শুনলাম। আজকের দিন হয়তো দুটো জিনিসকে আমরা লক্ষ্য রেখেছি, যে আজকে তোমাদের রেজাল্ট আউট হয়েছে ছাত্রদের, এবং তার সাথে সাথে আমাদের মাদ্রাসার সুপার সাহেব ওনাকে হয়তো যে বিদায় উনি নিচ্ছেন এখান থেকে, ওনাকে সংবর্ধনা জানানোর জন্য মাদ্রাসার সদস্যবৃন্দরা এসেছেন। তাদের মুখ থেকে আমরা সবসময় কথা শুনতে পাই না, আজকে ওনাদেরকে পেয়েছি, তাদের কাছ থেকে মূল্যবান কথা। ছাত্রদের উদ্দেশ্যেও আপনারা কিছু বলবেন, আমাদেরকেও বলবেন, যাতে করে আমরা আরও এগিয়ে যেতে পারি। হয়তো আমাদের এখানে শিক্ষকরা অধিকাংশ আমরা কম বয়সী, আমাদের জ্ঞানের অভাব, তো যাতে করে আমরা কিছু জ্ঞান পাই সেই সুপরামর্শ আপনারা আমাদেরকে দিয়ে যাবেন। এখন আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা আলোচনা করবে আমাদের মাদ্রাসার সদস্য নঈমুদ্দিন মুন্সি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, এই একটা বিদায়ী সভা বলতে খুবই দুঃখ লাগে। আমাদের যে সুপার সাহেব ছিলেন সগর রঘুনাথপুর ডাঙ্গাপাড়া মাদ্রাসায়, তিনি আজ এই মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছেন। উনি 21 বছর যাবৎ এই মাদ্রাসাটাকে চালিয়ে গেছেন খুবই কষ্টের সঙ্গে। তো যাই হোক, আমাদের মাদ্রাসার কমিটিরা যদি কোনো কিছু ওনাকে বলে থাকেন, আমার বলা সুপার সাহেবকে যে আপনি অন্তর থেকে আমাদের সদস্যদেরকে খালাস দিয়ে দেবেন, ক্ষমা করে দেবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনাদের শিক্ষকদের মধ্যে যদি কোনো সময় কারণে আপনাদের বলা মানে ঝগড়াঝাটি হয়ে থাকে, আপনি ক্ষমা করে দেবেন। মাদ্রাসার আপনি দোয়া দিয়ে যাবেন, মাদ্রাসাটি যাতে আমাদের সুস্থভাবে চলে, এই দোয়া থাকবে আপনার কাছে। আপনি ক্ষমা করে দেবেন সকলকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের এখানে অনেকজনই অনেক কিছু বললেন, মৌলানা সাহেবরা, আমাদের সদস্যরা ছেলেদের উদ্দেশ্যে অনেক কিছুই বললেন। আমি ছেলেদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছি না। আমি বলবো, আমাদের এই বিদায়ী লগ্নের মৌলানা আব্দুল সাহেব চলে যাচ্ছেন। সেই হিসাবে আমার মনে হয়েছিল যে দীর্ঘদিন ওনার সঙ্গে আমি আছি, উনি আমাদের সঙ্গে আছেন, আমার মাদ্রাসার সদস্যরা আছেন, সকলেই আসতেন যেতেন, কিন্তু আমি একটা গাছের লতা যেরকম জড়িয়ে থাকে সেইভাবে কিন্তু ওর সঙ্গে আমি জড়িয়েছিলাম আজ 17 বছর। ওনার 4 বছর, উনি এসেছেন 2005 সাল 1 জানুয়ারি, 14ই পৌষ
2012। বিদায় নিচ্ছেন 28শে ফাল্গুন 2032, 12 ফেব্রুয়ারি 2026। কম বেশি আমি হিসাব করেছি 21 বছরের একটু বেশি। যাই হোক, ওনার সঙ্গে আমি কাজ করেছি আজ 17টা বছর। খুব দুর্দিনের সময়ে আমি এসেছিলাম, উনি এসেছিলেন। এই যে মাদ্রাসার সদস্য যারা রয়েছেন, সদস্যরাও ছিলেন না। আমি মাদ্রাসায় এসে আমার ভাবনা চিন্তায় এসেছিল যে আমার এই মাদ্রাসাটাকে যদি হাল ধরতে হয়, গ্রামের সামগ্রিক মানুষকে নিয়ে আমাকে চলতে হবে। সেইভাবে কিছু কিছু মানুষকে আমি চয়েস করেছিলাম। গ্রামের যারা নেতৃত্ব ছিলেন, যারা গ্রাম পরিচালনা করেন, তাদের সঙ্গে পরামর্শ করেছিলাম যে এই লোককে আমি এই জায়গায় আনছি। সেই হিসাবে তারা এসেছিলেন এবং তারা আমাকে সমর্থন করেছে, হ্যাঁ ঠিকই আছে। যাই হোক, এইভাবে আমরা একটা জায়গায় এসেছি। আব্দুল সাহেব ছিলেন, ওনার সঙ্গে আমি দুটো মৌলবি, একটা রাহালতে যে বাবুচি, 3টে লোককে যেনারা এর আগে বলে গেলেন, সত্যি বাস্তব কথা। সেইভাবে চলে আসছি। কিন্তু উনি এমনই দুঃখী দরদি ছিলেন বা এমনই আমাদের মনটাকে এত বেশি জয় করেছিলেন, মাঝে একবার উনি চলে গিয়েছিলেন বিষ্ণুপুর। চলে গেলাম, আমি অফিস থেকে এলাম, তখন আমার কর্মজীবন। অফিস থেকে শুনলাম যে আব্দুল মলিক চলে গেছে। চলে গেছে মানে বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর চলে, আমি আমার মাথায় শুদ্ধ আমার সভাপতি সাহেব, কেসিআর সাহেব, হাফিজ, এই আদার্স যারা ছিল, আমরা কয়েকজন মিলে চলো বিষ্ণুপুর যাবো। সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা গেলাম। তো গিয়ে ওনাকে নিয়ে এলাম। নিয়ে আসার পরে উনি আবার প্রতিষ্ঠিত হলেন। ওনাকে নিয়ে সেইভাবেই চলছে। আমার মাদ্রাসার সদস্যরা আমাকে যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট আমাকে ক্ষমতা দিয়েছেন। আমি যেটাই করি সেটাই তারা সমর্থন করেন। ভাবনা চিন্তা করে তাদেরকে জানাই যে এটা আমি করতে চাইছি, ওনারা আমাকে সমর্থন করেন। মৌলানা আব্দুল সাহেবকে, উনি এতটাই ভালো মানুষ যে কখনো বলেছি বোর্ডিং চালাতে হবে, কখনো বলছে চেকের দায়িত্ব নিতে হবে, কখনো বলছে অফিস চালাতে হবে, কখনো বলছে এইটা করতে হবে, কোনো সময় না করেনি। অসম্মান কখনোই আমাকে করেনি। প্রত্যেকটি সময়ে আমার সঙ্গে ও যুক্ত হয়ে থেকেছে। সুখকে দুঃখকে, তোমাকে আজ অমুক জায়গায় যেতে হবে, এই জায়গায় যেতে হবে, দুঃখটা ওই জায়গায়, বেদনাটা বেশি আছে। ওনার যতটা কান্না পাচ্ছে আজ সুগর ছেড়ে যেতে, আমাদেরও তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। আমার সদস্যরা আসতো, যেত, সবই করতো, কিন্তু আমি তো সবসময় সকাল সন্ধ্যা দুবার আসতাম। সুখের দুঃখের কথা, ওনার অভাবী মানুষ ছিলেন, দুঃখের কথা আমাকে বলতেন, আমি যতটুকু পারতাম সহযোগিতা করতাম। আদার্স মেম্বারদেরকে বলতাম তোমরা এইভাবে সহযোগিতা করো। ও বাড়ি করছে, ঘর করছে, আমার গ্রামে যারা ইটেন ভাটা করে করে তারা যথেষ্ট সহযোগিতা করেছে। ওনাকে এতটাই গ্রামের মানুষ ভালোবাসে। সেই ভালোবাসা উনি যখন প্রথমেই আমাকে বললেন যে আমি সেক্রেটারি সাহেব, আপনাকে আমি বলতে পারছি না এটা কথা, আমার কানে কিন্তু এসেছে যে উনি দেলড়াই চলে যাচ্ছেন। তো আমার কানে এলো, এবার আমিও কিছু বলিনি। ও আমি বলছি যে আপনাকে আমি একটা কথা বলবো বলতে পারছি না। আমার বাড়িতে সকালবেলায় আমাকে ফোন করছে, আমি যাচ্ছি আপনার বাড়িতে, একটা দরকার, আমি এসো। কান্দো কান্দো ছলো ছলো চোখে বলছে, সেক্রেটারি সাহেব আমার খুব কষ্ট হচ্ছে বলতে, আমি সুবল মাধ্যমে দেলোর মাছ যাচ্ছে, আমার শারীরিক অসুবিধা, আর যাওয়া আসা কষ্ট, সংসারের অসুবিধা, বয়সও হয়েছে। তো যাই হোক, কষ্ট আমার খুবই হচ্ছে, কিন্তু তবুও আমাকে যেতে হচ্ছে। আমি যাই, আপনি বাধা দেন না। আপনি হয়তো বাধা দিলে আমি কিন্তু কিছু বলতে পারবো না, কিন্তু বাধা দেন না আপনি। উনি আমাকে এইভাবেই কথাগুলো বলছেন আর কি। আমার ঠিক আছে আব্দুল, তুমি অসুবিধা নেই, তুমি যাও, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো যাই হোক, উনি এইরকমই মানুষ। কথা বলতে বলতে কেঁদে দিয়েছেন যে কতটা ভালোবাসা আমাদেরকে বা কতটা ভালোবাসি। তো ওনার এই গুণগুলো অনেক ছিল। তারপরে সবথেকে একটা মহৎ গুণ ছিল যে এখন আমাদের মৌলানা সাহেবরা কথায় কথায় বলছে যে আমার মাইনে বাড়ান, না হলে আমি চললাম, আমার বেতন বাড়াই, না হয় আমি চললাম। কিন্তু 21টা বছরের মধ্যে 17টা বছর আমি ছিলাম ওর সঙ্গে আছি,
কখনো বলে নাই যে আমি মাদ্রাসা ছেড়ে চলে যাব, এ কথা কখনোই বলে নাই। ঠিক আছে, আমার একটা অসুবিধার মাইনের বার, আমরা 200 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা মাইনে পাচ্ছি। এখন তো 2000 1000 3000 টাকা মাইনে বাড়াচ্ছে, কিন্তু ওই 200 300 টাকা 500 টাকা মাইনেতেই কিন্তু ও সংসার চালিয়ে যায়। প্রয়োজন হলে কখনো অসুবিধা হলে ব্যক্তিগতভাবে সহযোগিতা করা হয়েছে, করেছি। তো কখনো বলে নাই যে আমি মাথা ছেড়ে চলে যাবো, মাইনের 15,000 করতে হবে না, 5,000 নাই, 8,000 নাই, 7,000 এই করতে হবে। তো এই গুণটা ওনার খুব বড় গুণ। কখনোই বলেনি মাদ্রাসা ছেড়ে চলে যাব। এখন বর্তমানে যে আলেমরা রয়েছে তাদেরকে আমি বলি যে মাদ্রাসায় থেকে আমার সঙ্গে লড়াই করো, আমার কমিটির সঙ্গে লড়াই করো, কিন্তু চলে যাওয়ার কথাটা বাচ্চা ছেলের মতো। হাবি সেদিনে বলছিল একটা কথা যে এ বাচ্চা ছেলের মতো যে ভাত খাবো না আমি চললাম, এই কথাগুলো কেন বলে? তো ওনার এই গুণটা ছিল যে কখনো এই কথাটা 21 বছরের মধ্যে বলে নাই। কষ্ট খুবই হচ্ছে সকলের, যে আমিও অনেক কিছু বলার রয়েছে, কিন্তু বলার সময় আমাদের খুবই কম, রাতও হচ্ছে। যাই হোক, উনি যখন বললেন, আমরা মিটিং ডেকেছিলাম এই সব ব্যাপারেই, মাদ্রাসা ছুটির, রোজার ছুটির ব্যাপারে, এর ব্যাপারে। আমরা কয়েকটা সদস্য চলেও গেল, কয়েকটা সদস্য থাকলো। তাদেরকে আমি একটা কথা প্রস্তাব ছুড়লাম, দেখো মৌলানা সাহেব দীর্ঘদিন আমাদের এখানে আছেন, তো যদি ওনাকে একটা সংবর্ধনা সভা দেওয়া হয়, ও বহুদিন তো থাকলেন উনি, তো আমরা যদি এর একটা আয়োজন করি, তাতে সম্মতি, তাহলে আমাদের যারা আইনু ছিল, হাফিজ ছিল, আরও যারা ছিল, ঠিক আছে যেটা ভালো হয় সেটা করো, অসুবিধা কিছু নাই। ওরা 2-4 কথা বললো, আমি তো ওদেরও কথাগুলো মেনে নিলাম। সেইভাবে আমরা এই একটা জায়গায় এসেছি, বা এটা আমি করেছি। ভালো মন্দ কতটা করলাম না করলাম সেটা আপনারা আপনাদের উপর বিবেচনা, যে আমি ভালো করলাম না মন্দ করলাম। তো আমি মতামত সকলে নিয়ে করেছি, বা আমার সদস্যরা, আমার সভাপতি, চেয়ার, আদার যারা সদস্য আছে, তারা সবসময় আমার সমর্থন। আমি কোনো কিছু বললে তাদেরকে বললে ঠিক আছে তুমি যেটা ভালো বলছো সেটা করে, এই যে আমাকে একটা সবসময় তারা সাহস যোগায়। গ্রামের মানুষের কাছে আমি সবসময় সহযোগিতা পাই বলে বিভিন্ন কাজগুলো আমি নিজ দায়িত্বে করতে পারি আর কি। তো যাই হোক, আমাদের আব্দুল নাহার সাহেব চলে যাচ্ছেন, কষ্ট সবারই হচ্ছে, যেই কথা বলছে তারই চোখে জল আসছে। আব্দুল নাহার সাহেব তো কথা বলতেই পারছে না, তার এত কষ্ট হচ্ছে, তবু আমাদেরকে ছেড়তে যে যাওয়া আসার সময় মানুষকে কখনো যার যেখানে রুজি, আমাদের একটা বিশ্বাসী আমরা, যে রুজি যার যতদিন যেখানে আছে সেখানে সে থাকবে। ওনার রুজি এখানে 21 বছর ছিল, 21 বছর উনি থাকলেন, 21 বছর পরে রুজিটা আর অন্য জায়গায় আছে, চলে গেলেন। ওনাকে আমার বলা আছে, আমি নিজে হাতে বলেছি, আমার সদস্যরা বলেছে, আজও আমি এখানে বলছি যে ওনার জন্য অবারিত দ্বার সুগর মালসার, উনি যদি সেখানে কোনো রকম অসুবিধা বোঝেন, কোনো রকম অসম্মানিত হন, কোনো রকম যদি সমস্যায় পড়েন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ, আপনার জন্য অবারিত দ্বার খোলা থাকবে। এই সুগর মালসা আপনার জন্য সব সময়, আপনি যে কোনো মুহূর্তে আসবেন, যে কোনো সাদরও আমরা গ্রহণ করব, ঠিক আছে? তো যাই হোক, এবারে আমাদের, আমি আর কি বলবো, বলতে আসসালামু আলাইকুম। মাদ্রাসা সদস্য হিসেবে বলছি, আগে দীর্ঘদিন একটা যে আঞ্জমান হয়ে গেল, মাশাআল্লাহ মৌলানা সাহেব ভালোই পরিশ্রম করেছেন, ছেলেদের মুখ থেকে শুনেছি ভালোই বক্তব্য রেখেছেন। আর আমাদের সেক্রেটারি সাহেব মাদ্রাসার জন্যে সব সময় পরিশ্রম দেয়, মাদ্রাসা কিন্তু উন্নত হবে সেটা সেক্রেটারি সাহেব দেখেন, মৌলানা পরিশ্রম করছেন। আর 21 বছর যে আমাদের মৌলানা সাহেব ছিলেন, উনি এখানে ছিলেন, মাদ্রাসা প্রচণ্ড পরিশ্রম করেছেন, মাদ্রাসা কিছু ছেলেপেলের শিক্ষা ভালো হয় সেটা চেষ্টা করেছেন, মাদ্রাসা কিছু উন্নতি হয় সেটাও চেষ্টা করেছেন। কমিটির পক্ষ থেকে ওনার কাছে আমরা সকলেই ক্ষমা প্রার্থী, উনি যেন আমাদের ক্ষমা করে। আর ওনাকে বলবো মাদ্রাসা আমাদের জন্য যেন দোয়া দিয়ে যায়। আর ছেলেদেরকে বলবো আপনারা যে নম্বর কম পেয়েছেন চেষ্টা করবেন, চেষ্টা করলে ইনশাল্লাহ আপনাদের সফল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, স্তর স্তুতি একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্যে, যিনি আজকের দিনে আমাদের সকলকেই ছাত্র, শিক্ষক এবং মাদ্রাসার প্রত্যেকটা সদস্যকে একত্রিত হওয়া, এক জায়গাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার প্রশংসা করে আমরা কেউ শেষ করতে পারছি না, পারবো না, তাই সকলেই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখেরি নবিকুল শ্রমণী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সর্বপ্রথমে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে একটা আয়াত পাঠ করেছি। পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথমে যে আয়াতটা অবতীর্ণ হয়েছে, নাজেল হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতটা সর্বপ্রথম পাঠিয়েছেন, সেই আয়াতটা এই শিক্ষা কেন্দ্রিক বা শিক্ষাকে লক্ষ্য করে। তার কারণ হলো, পৃথিবীর বুকে আপনার যত রকমের জাতি আছে, প্রত্যেকটা জাতি বলুন, প্রত্যেকটা দেশ বলুন বা প্রত্যেকটা গ্রাম, একমাত্র কিছু উন্নতি করতে গেলে বা সমাজকে একটা সঠিক জায়গাতে নিয়ে যেতে গেলে একমাত্র শিক্ষাবিহীন কখনোই সম্ভব নয়। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষার একটা মূল্য তার ভিন্ন বা আলাদা। শিক্ষা কয়েক রকমের রয়েছে, তার মধ্যে দ্বীনি শিক্ষা। আজকে আমরা যে জায়গাতে রয়েছি, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, তার সাথে সাথেই আমাদের জেনারেল যে শিক্ষা রয়েছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, এগুলোও শিক্ষা দেওয়া হয়। তবে মূল বিষয় যেগুলো আমাদের কোরআন এবং হাদিস, এটা আমাদের মূল বিষয়। এই শিক্ষার ব্যাপারে সর্বপ্রথমে আজকে আমাদের যে মাদ্রাসার তালেবে ইলমেদেরকে সম্ভবত রেজাল্ট দেওয়া হয়েছে, যদিও আমার জানা নেই, দেখলাম যে সামনে মার্কসগুলো রয়েছে, আজকে রেজাল্ট প্রদান করা হয়েছে। তবে প্রত্যেকটা ছাত্রকে লক্ষ্য করে আমি বলবো যে রেজাল্ট আজকে যে দেওয়া হলো, কম বেশি কেউ নম্বর বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, যা কেউ একটা ভালো জায়গাতে গিয়েছে, আবার তার থেকে কেউ কম আছে। যারা যে সমস্ত ছাত্ররা নম্বর ভালো পেয়েছো, তাদের কাছে অনুরোধ থাকবে আমার যে তোমরা আরও চেষ্টা করবে, যাতে করে সামনে বারে নম্বরটা আরও বেশি তোলা কি করে যায়, বা কি করে আরও বেশি মেহনত করে, আরও বেশি চেষ্টা করে, আরও বেশি নম্বর কি করে পাওয়া যায়, এই চেষ্টা করবে। আর যারা এরই মধ্য থেকে হয়তো যারা চেষ্টা করেছো, আপ্রাণ চেষ্টা করার পর নম্বর হয়তো কেউ কম পেয়েছে, তাদেরকে উদ্দেশ্যে বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। কারণ সকলেই তো আর একই রকম নম্বর পাবে না। প্রত্যেকটা ছাত্র তার ফার্স্ট বয় হতে পারে না, প্রত্যেকটা ছাত্র সেকেন্ড হতে পারে না। কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড হবে, ঠিক আছে। তবে প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্যমাত্রা প্রত্যেককে থাকবে যে আমি 1 নম্বর হব, বা 1 নম্বর স্থানটা আমি অংশগ্রহণ করব, ওই জায়গাটা আমি গ্রহণ করব। এটা প্রত্যেকটা স্টুডেন্টের মাথাতে থাকতে হবে, তাহলে সে সফল হবেই হবে। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে আমাকে লক্ষ্য রাখতে হবে আমি যে জায়গাটাতে এসেছি, আমার মা বাপ এখানে পাঠিয়েছে শুধুমাত্র শিক্ষার জন্যে। প্রত্যেকটা সময় ব্যয় করতে হবে এবং শিক্ষাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। অবশ্যই একদিন আমরা সমাজে মাথা উঁচু করে এবং সমাজের উন্নতি করে, শুধু সমাজের নয়, আমাদের গ্রামের, আমাদের মাদ্রাসার একটা নাম সারা এই পশ্চিমবাংলাতে বা সারা ডিস্ট্রিক্টে আমরা এটা ছড়িয়ে দিতে পারবো যে আমাদের একটা মাদ্রাসা রয়েছে, যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে শিক্ষাকে কতটা মূল্যায়ন করা হয়।
বা সেখানে ছাত্রদেরকে শিক্ষা কিরকম দেওয়া হয়, এটা একটা বিষয়। আর একটা বিষয় রয়েছে, আজকে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, যেমন আরেকদিন যে আমাদের একটা প্রতিযোগিতা হলো আঞ্জুমান, সেখানেও দেখলাম শিক্ষকদের যে ভূমিকা রয়েছে অতুলনীয়, প্রশংসা করে শেষ করা যাবে না। কারণ প্রত্যেকটা ছাত্রের পিছনে তাকে সঠিক গাইডলাইন যদি দিতে পারে একমাত্র শিক্ষকরা, যার জন্য বলা হয়েছে শিক্ষকদেরকে এরাও একজন মানে মা বাপ। শিক্ষকরা হলেন মা বাপ। এরা 24 ঘন্টা মাদ্রাসায় থেকে তোমাদেরকে গাইড দিয়ে ফজরের সময় ওঠা থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত কিভাবে পড়াশোনা করতে হবে, কোথায় কিভাবে কি করতে হবে, খেলাধুলা কখন করতে হবে, প্রত্যেকটা জিনিসকে গাইড করে। যে আঞ্জুমানে দেখলাম যে প্রত্যেকটা ছেলে 19-20 মানে কেউ কম নয়, এত ছোট ছোট ছেলে, তারপরেও তাদেরকে এত সুন্দর করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার পিছনে শিক্ষকদের ভূমিকা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া এইরকম একটা জায়গাতে আসা কখনোই সম্ভব নয়। মাদ্রাসার যারা সদস্য রয়েছেন তাদের এখানে কোনো ভূমিকা নেই। তারা শুধু মাদ্রাসাতে এসেছেন, দেখেছেন মাদ্রাসাটা কিভাবে পরিচালনা করতে হবে, মাদ্রাসার কোথায় কি করতে হবে না করতে হবে, আর শিক্ষার দায়িত্বটা সম্পূর্ণ মাদ্রাসার বডি। তিনারা কিন্তু মাদ্রাসা যারা শিক্ষক আছেন তাদের ওপরে ছেড়ে দিয়েছেন, এবং তিনারা দেখলেন তার ফলটা তিনাদেরকে দেখিয়ে দেওয়া হলো যে না, মাদ্রাসা যারা শিক্ষক আছেন তারা কতটা পরিমাণের ছাত্রদের প্রতি, ছাত্রদেরকে শিক্ষা কতটা তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন, এটাও ফুটিয়ে তুলে দিলেন আঞ্জুমানের মাধ্যমে এবং আজকে রেজাল্ট আউটের মাধ্যমে। আশা করি প্রত্যেকটা সদস্য তিনারা বুঝতে পেরেছেন। আমি শিক্ষকদেরকে বলবো আগামীতে যাতে করে আমরা ছাত্রদেরকে আরো ভালো কি করে শিক্ষা দিতে পারি, 5 জনকে বসে নিয়ে আলোচনার মাধ্যমে তাদেরকে কিভাবে শিক্ষা আরো বেশি উন্নত দেওয়া যায়। আমাদের যে সমস্ত ইলামবাজার ব্লকে মাদ্রাসা রয়েছে, আমি চাইবো, আমার ব্যক্তিগত মত, আমি চাইবো ইলামবাজার ব্লকে যতগুলো এই শিশু মাদ্রাসা রয়েছে প্রত্যেকটা মাদ্রাসার মধ্য থেকে এই সুগর রঘুনাথপুর মাদ্রাসা সালাফিয়াটা 1 নম্বরে থাকতে হবে, র্যাঙ্কে 1 নম্বর থাকবে। প্রত্যেকটা গ্রামের মানুষ যেন জানতে পারে যে সব থেকে বেশি পড়াশোনা যদি হয়ে থাকে একমাত্র সুগর মাদ্রাসাতে হয়। এই সুগর রঘুনাথপুর ছাড়া অন্য কোনো মাদ্রাসাতে এত ভালো পড়াশোনা হয় না, এত গাইডলাইন দেওয়া হয় না। অথচ এই মাদ্রাসার যারা দায়িত্বে রয়েছেন, সদস্য রয়েছেন, আমার ব্যক্তিগত মত বা আমি দেখেছি, আমার দেখা মতে অনেক মাদ্রাসা দেখলাম, পড়াশোনা করেছি এবং অনেক মাদ্রাসাতে গিয়েছি, তারপরেও এই মাদ্রাসা যারা সদস্য রয়েছেন, সেক্রেটারি, সভাপতি সাহেব, আরো যারা সদস্য রয়েছেন, তার মধ্য থেকে যেমন আমাদের আইনুল রয়েছে, ঠিক এরকম কিছু সদস্য রয়েছেন, এদের যে একটা ভূমিকা মাদ্রাসাটাকে কিভাবে উন্নতি করা যায়, এদের চেষ্টা দেখা যায় প্রত্যেকটা বিষয়ে। ওদের সঙ্গে কথা বললে বোঝা যায় যে ওদের একটা ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা মাদ্রাসাটাকে একটা উঁচু লেভেলে নিয়ে গিয়ে এমন একদিন আসবে এটাকে মাদ্রাসাটাকে ফারাগাত করব, এটা তাদের আশা। এবং আমি বলবো আগামীতে ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে যদি চেষ্টা করি এবং মাদ্রাসার যারা সদস্য আছে তাদের সঙ্গে এই যে আজকে আশা করি ভিডিও লাইভ হচ্ছে, এর মাধ্যমে আমি আমাদের গ্রামের যে সমস্ত মানুষরা রয়েছে সুগর রঘুনাথপুরের প্রত্যেকটা মানুষকে আমি এর মাধ্যমে জানাতে চাই যে প্রত্যেকটা মানুষ যেন আমাদের এই মাদ্রাসা দিকে একটুকু লক্ষ্য রাখে, যাতে করে আগামীতে মাদ্রাসাটাকে আরো উন্নত করা যায় এবং এই মাদ্রাসাটাকে কি করে ফারাগাত করা যায়, এই মাদ্রাসা থেকে কি করে আলেম আমরা বের করে দিতে পারি। এখন শুধুমাত্র তাদেরকে স্টেজে চাপিয়ে দিচ্ছি, মিম্বরে চাপিয়ে দিলাম, তারপরে 5 বছর পরে ও চলে যাচ্ছে অন্য মাদ্রাসায়। যেই মাদ্রাসা থেকে ফারাগাত হচ্ছে ওর নামটা তো সেই মাদ্রাসার হচ্ছে, আমাদের মাদ্রাসা তো হচ্ছে না। কিন্তু আসলে শিশু সর্বপ্রথম শিক্ষাটা এখান থেকে দেওয়া হয়েছে। ছোট ছোট শিশুদেরকে শিক্ষা দেওয়া বেশি কষ্ট, যারা বড় আমরা যখন পড়াশোনা করেছি আমাদেরকে অত কিছু গাইডলাইন করতে হয় না। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের যারা সদস্য রয়েছেন তাদেরও খুব ভালো ভূমিকা রয়েছে, তেনাদেরও চেষ্টা রয়েছে মাদ্রাসাটাকে আরো উন্নত করার। তা আমি বলবো সদস্যদেরকে, মাদ্রাসা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও বলবো যে দয়া করে আপনারাও চেষ্টাটা চালিয়ে যান, যাতে করে মাদ্রাসাটা আমরা ফারাগাত করতে পারি, এখান থেকে যাতে করে আলেম আমরা বের করতে পারি। এই চেষ্টাটা আমরা সকলেই করব, সকলেই বলি একবার ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আজকের দিনে আমি যেটুকু শুনলাম আগে জানতাম না,
হঠাৎ করে আমি খুব জোর আধ ঘন্টার আগে এই বিষয়টা আমি জানতে পেরেছি, তার আগে জানিনি। আমাদের মাদ্রাসা সেক্রেটারি স্যার আধ ঘন্টা আগে আমাকে জানিয়েছেন, তার আগে জানাননি, যার জন্য আমি খুব ভালো বলতে পারছি না। তবুও একটা কথা বলে দিচ্ছি, যিনি আজকে আমাদের সুপার সাহেব ছিলেন মৌলানা আব্দুল নূর সাহেব, উনি আজকে চলে যাবেন। এটা বড় দুঃখের সঙ্গে আমি এটা জানাচ্ছি। দীর্ঘদিন থেকে আমি আজকে 16 বছর এই গ্রামের মসজিদে ইমামতি করছি। সুগর রঘুনাথপুর মসজিদে ইমামতি করে আজকে 16 বছর রানিং আমার চলছে। আমার মতে মনে হয় ওনার 20 বছর পেরিয়ে গেছে। 21 বছর এই মাদ্রাসায় উনি রয়েছেন, আছেন। যখন যে এই মাদ্রাসাটা এত ছাত্র ছিল না, এত শিক্ষকও ছিলেন না, উনি ছিলেন আর এক দুজন ছিলেন, এই তাদেরকে নিয়ে এত বিল্ডিংও ছিল না। আমি শুনেছি গ্রামের মানুষের কাছে ছোট চালা ছিল, যখন খুব বৃষ্টি হতো, পানি হতো, ওই তলাতে পানি পড়েছে, এমন দিন গিয়েছে আমি শুনেছি গ্রামের মানুষের কাছে, অনেক কিছু আলোচনার মাধ্যমে শোনা যায় যে এমন একদিন গিয়েছে প্রস্তুতি বাচ্চাদেরকে নিয়ে, উনি যে মানে রাত্রে যে খাবারটা হবে সেই চালটা মাদ্রাসাতে নেই, গ্রামের গিয়ে 2-4 জনকে বলে খাবার ব্যবস্থা করে ছেলেদেরকে নিয়ে উনি নিজে খাইয়েছেন। এইভাবে মাদ্রাসাটাকে আস্তে 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 এইরকম একটা জায়গাতে উনি নিয়ে এসেছেন। ওনার অনেক অনেক ভূমিকা রয়েছে, যার জন্যে ওনার যে ঋণ আমরা পরিশোধ কখনোই করতে পারবো না। তবে আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল জান্নি ইন্না বা'যা জান্নি ইসমুন। সম্মানিত শ্রদ্ধেয় কমিটিবৃন্দ ও গ্রামবাসী এবং আমার শিক্ষক মণ্ডলীগণ ও ছাত্রবিন্দু, আমি আমার এই মাদ্রাসা আসার জীবন 21 বছর অতিবাহিত হলো। এর আগে আমি থাকতাম হুগলি মিল্কির মাদ্রাসায়, সেখানে আমি বেতন বেশি পেতাম। তারপরেও সগরে যখন আমি খবর পেয়েছিলাম ওখানে 2000 টাকা বেতন পেতাম, এখানে 1300 টাকায় আমি জয়েন করেছিলাম। তবে যে মাদ্রাসায় থাকতাম সেটা সরকারি করার জন্য সেখানে অর্গানাইজ করতাম। আমি এখানে চলে আসার পরে মাস 6 পরে ওখানের সেক্রেটারি সাহেব ডক্টর সিরাজ সাহেব উনি লোক পাঠিয়েছিলেন যে নূর মৌলানাকে যেখানে পাবেন ধরে নিয়ে আসুন। ঘুরি শাহ মরহুম আব্দুল নূর সাহেবকে পাঠিয়েছিলেন, উনি এখানে এসেছিলেন, আমাকে বলেছিলেন যে মিল্কি মাদ্রাসার সেক্রেটারি আপনাকে ডেকেছে। আমি বলেছিলাম সুগত ছেড়ে আমি যাব না। তারপরে 1 বছর পর মিশন চালু হলো। মিশনে আমি 1 বছর ছাত্রদেরকে পড়িয়েছিলাম, একটা পয়সা নিই নাই। মিশনের জন্য কেরামত সাহেবের সাথে, হবিব চাচার সাথে শাহপুর, বড় চোখ, সুলা আদায় করে বেরিয়েছিলাম। মিশন যখন এখান থেকে বিদায় হয়ে গেল, হঠাৎ করে একদিন মিশন থেকে আমাকে ফোন করছেন যে আপনি মিশনে আসবেন, মাদ্রাসায় অনেক দিন রয়েছেন, মিশনে চলে আসুন। আপনি মিশনে 1 বছর বিনা মজুরিতে শ্রম দিয়েছেন, আপনার ইন্টারভিউ নেব না, আর মাদ্রাসা থেকে আমরা আপনাকে বেতন বেশি দেব। আমি ওখানেও বলেছিলাম আমি সুগর মাদ্রাসা ছেড়ে যাব না, এটা বলেছিলাম। আজকে যদি আমি সুগর ছেড়ে তখন চলে যেতাম, মিল্কির মাদ্রাসা 1 বছর পরে সরকারি হয়ে গেল, আমি সরকারি চাকরি করতাম, যাই নাই। এইভাবে আস্তে আস্তে বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে মাদ্রাসার টলমল অবস্থা। মাদ্রাসার যারা পুরাতন কমিটি ছিলেন এখান থেকে মিশনে চলে গেলেন, মাদ্রাসা বড় দুর্গতি।
যে সমস্ত কমিটিরা ছিল তাদেরকে আমি বলেছিলাম মাদ্রাসার সেক্রেটারি একজনই উপযুক্ত আছে সুগড়ে, উনি হলেন শেখ এহসান ভাই। জয়নাল চা তখন কমিটি ছিলেন। জয়নাল চাকে বলেছিলাম, ডাঙ্গাপাড়ার আক্তার ভাইকে বলেছিলাম, হাকিম মুন্সিকে বলেছিলাম, যেমন করেই হোক এহসান সাহেবকে সেক্রেটারি করতেই হবে। ওনাকে সেক্রেটারি করা হয়েছিল, এখনো উনি সেক্রেটারি আছেন। ওনার কাছে আমি বারবার আবেদন করতাম, এইটা করতে হবে, ওইটা করতে হবে। তখন ওই 3টে রুম আর একটা বাথরুম আর একটা টিপ কল। আজকে সেই মাদ্রাসা ওনার পরিশ্রমে, ওনার বড় মেহনতে এতদূর আগিয়েছে। আজ মাদ্রাসার বহু উন্নতি, উনি অক্লান্ত পরিশ্রম করেন। আমার এই বয়সে আমি বহু সেক্রেটারি দেখেছি, পড়ার জীবনেও দেখেছি, মাদ্রাসাতে চাকরি করার জীবনেও দেখেছি, কিন্তু আমার জীবনে এরকম মেহনতি মাদ্রাসা দরদি সেক্রেটারি খুবই কমই থেকেছে। মাদ্রাসার সেক্রেটারিরা যারা সেক্রেটারি হয় তারা হয়তো একটা সেক্রেটারি হিসাবে তারা মানে নিজের উঁচু পর্যায়ের আসন গ্রহণ করেই বসে থাকে, কিন্তু এই মাদ্রাসার সেক্রেটারি সাহেবকে, এহসান ভাইকে মনে হয় না যে উনি সেক্রেটারি, মনে হয় মাদ্রাসার একজন খাদেম, দিন রাত যেন মাদ্রাসার পেছনেই লেগে আছেন। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে এতদিন আমি যে মাদ্রাসায় থাকলাম, উনি যে কাজগুলো করেছেন নজরবিহীন কাজ। ওনার আসার জীবনের পরে বিল্ডিং হয়েছে, এই বিল্ডিং হয়েছে, মসজিদ হলো, উজুখানা হয়েছে, হয় নাই কি অনেক কিছু হয়েছে। আগামী দিনে আমি ওনাকে বারবার বলতাম যে আমার এই মাদ্রাসাটা দাওরা দেখার বড় শখ। উনি আমাকে বলতেন, আব্দুল নূর একটু ধৈর্য ধরো, হবে। জানি না আল্লাহ কখন কবুল করবেন, তবে আল্লাহর কাছে দোয়া করবো যেন মাদ্রাসাটা ফারিগি হয়, এখান থেকেই যেন ছাত্ররা কায়দা থেকে শুরু করে বুখারি পড়িয়ে বেরিয়ে যায়, এটা দোয়া করব। উনি যেরকম পরিশ্রম করেন, মেহনতি মানুষ, আশা করি আগামী দিনে ফারিগি মাদ্রাসা হয়ে যাবে। তবে আমার এই কর্মজীবনে আমি ভেবেছিলাম যখন আমি সুগড় থেকে যাব, আমার জীবনে বহু আলেম এসেছে, এখানে বহু শিক্ষক এসেছেন গিয়েছেন, আমি বহু আলেমকে দেখলাম, তারা এসেছেন চলে গেছেন, শুধু একজন আলেমই এসে যান নাই, তিনি হলেন মরহুম ইব্রাহিম সাহেব। উনি মাদ্রাসায় যখন এসেছিলেন জলসার সময় মাওলানা হায়দার সাহেব বলেছিলেন, ইব্রাহিম সাহেব আপনি এই মায়েকে বলুন যতদিন বাঁচবো এই সুগর ছেড়ে যাব না। উনি বলেছিলেন আমি যতদিন বাঁচবো এই সুগর ছেড়ে যাব না। যান নাই, এই সুগর থেকেই শেষ বিদায়টা নিয়েছিলেন। ঠিক ওনার মতোই আমিও ভেবেছিলাম যখন আমি সুগর থেকে যাব, স্বচ্ছ পরিষ্কার হয়ে যাব, কারোর সাথে যেন আমার মনোমালিন্য না থাকে, কেউ যেন আমাকে আঙ্গুল তুলে কথা বলতে না পারে। আর সেইভাবেই আমি যাচ্ছি, আমি লুকিয়ে চলে যাই নাই, আমি স্বচ্ছ হয়েই যাচ্ছি। এরপরেও মনে হচ্ছে যেন কোথাও আমার গায়ে কালিমা একটু লেগে গেছে, সেটা খানিক ভুলবশতর জন্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল জান্নাহ, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা অযথা ভ্রান্ত ধারণা করো না, ইন্না বাযা জান্নি ইসমুন, ভ্রান্ত ধারণাটাই হলো গুনার কাজ। তা আমি এমন কিছু কাজ করিনি যাতে করে মাদ্রাসার অনুপরিমাণ ক্ষতি হোক, এ কাজ আমার দ্বারাই হয় নাই, আমি করিও নাই। আমি শেষবারে শুধু আল্লাহকে বলে রাখি, আজকে যেমন আমি মন ভরা বিদায় নিয়ে আমাকে বিদায় জানাচ্ছেন, আমি মনে করি আমি ব্যথা ভরা অন্তর নিয়ে এখান থেকে বিদায় নিয়েছি। তার কারণ একটাই কারণ, সেটা হলো আমার জবাব দেওয়ার পরে পরেই
মৌলানা সালামত সাহেবও জবাব দিয়েছিলেন। অনেকেরই ভ্রান্ত ধারণা হয়েছিল আমি তাকে ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছি, আমি তাকে ভাঙিয়ে নিয়ে যাই নাই। যেদিন সত্য প্রকাশ হবে সেই দিন বুঝতে পারবেন সত্য কি। আমি আল্লাহকে বলে রেখেছি, আল্লাহ তুমি মারিয়ামের মতো সত্যটা প্রকাশ করে দিও, যেন আমার ওই কালিমাযুক্ত জীবনটা মুছে যায়। যাদের জীবনে ভ্রান্ত ধারণাটা ঢুকে আছে তাদের ভ্রান্ত ধারণাটা যেন দূর হয়ে যায়। আরও একটা আমি কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজ করেছিলেন 1,00,000 লোক সমাবেশ হয়েছিল। তো সেই সমাবেশে আল্লাহ নবী বেশ কিছু কথা বলেছিলেন। মহিলাদের ওপরে তোমরা অত্যাচার করো না, রহম করো, শিশুদের ওপরে দয়া করো, এই ধরনের বহু কথা বলতে গিয়ে শেষবারে বলেছিলেন তোমাদের যারা কাছে যারা তোমাদের অত্যাধীনে যারা থাকবে তারা যদি অন্যায় করে তাদের উপরে জুলুম করো না, তাদেরকে তোমরা ক্ষমা করে দিও। ওই রকম বিদায়ী হজের ওই ভাষণের কথার মোতাবেকই আমি তো আপনাদের কাছে একজন কর্মচারী হিসাবেই ছিলাম। যদি কিছু অন্যায় হয়ে গেছে আমার ওই কথাটা আমার উপরে জুলুম না রেখে, রাগ না রেখে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখান থেকে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমার কারোর ওপরে রাগ নাই, সবাইকে আপনারা আমাকে ক্ষমা করবেন, এইটুকুই আবেদন আপনাদের কাছে আমার থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। যদিও আজকের জিনিস একটা ভাবতে আমাদের মনে হয় যে মৌলানা সাহেব যেটা বলছিলেন যে আমরা গোলামের কথাটা যেমনি আলোচনা করছিলেন, সত্যিকার বাস্তবতা। আমরা বিভিন্ন জায়গায় মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে দেখছি, মসজিদের ইমামদেরকে দেখছি যে তাদের সঙ্গে আচরণটা কীরকম করা হয়। হয়তো অনেকে আছে জ্ঞানীগুণী মানুষ আমরা থাকি, তাদের মধ্যে আবার কিছু কম জ্ঞানীরও মানুষ থাকি। আলেম উলামা ওনারা হচ্ছেন নাবির ওয়ারিস, নাবির ওয়ারিস হলেন ওনারা আলেম উলামারা। অতএব আমাদের প্রতিটি মানুষের, প্রতিটি সদস্যর আমাদের দায়িত্ব কর্তব্য আছে তাদের সম্মান করা। ওনারা যে পরিশ্রম করেন ছাত্রদের জন্য, ওনারা যে পরিশ্রম করেন মাদ্রাসার জন্য, যেভাবে চেয়ে এনে মাদ্রাসাকে এত সুন্দর করে গড়ে তোলেন,